হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা না করেও করছি। না হয়তো আপনারা বলবেন যে আপু এর জার্নি আমাদের নিয়ে শুরু করেছেন, আপনি কিভাবে এটি করলেন, শেয়ার করেননি। তাই আমরা এই জার্নিটি একেবারে হারিয়ে ফেলেছি। তো আমার প্ল্যান ছিল এবছর এরপর থেকে কিন্তু এই কচুগুলো মুভ করব না, যা আমি এর আগেও বলেছিলাম। কিন্তু কচুগুলোর ফলন এত ভালো হচ্ছে যে খুব মায়া হচ্ছে যে যদি মাটিতে এগুলো লাগিয়ে দেই সারা বছরের জন্য স্থানান্তর হয়ে গেল। তো সেই পারপোসে আজকে আমার প্ল্যান হচ্ছে যে এই যে ছোট পটে যে কচু, এই ছোট পটের কচুটি আমি আমার গার্ডেনের একটি জায়গা খুঁজে পেয়েছি যেখানে করতে যাচ্ছি। আর এই যে বড় পটের কচু, এটি আমি এখানেই রাখবো, এখানেই বড় করব, এখান থেকেই খাবো। এরপর আবার উইন্টারে এই পটটি ঘরেই রাখবো। এটা আপাতত প্ল্যান, আর এটাই বোধহয় এক্সিকিউট হবে, কারণ এই গাছ দেওয়ার মতো জায়গা আমার নেই। আমি কিছুটা কাটসাট করে এই গাছটির জন্য চিন্তা ভাবনা করেছি। চলুন আমরা ভিডিওতে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা এই নতুন জার্নিটি আর হারাবে না, সবারই অনেক উপকার হবে। এই হচ্ছে আমার বাড়ির ছোট্ট একটি পুকুর ঘাট আছে, আপনারা সবাই জানেন। আর এই পুকুর পাড়ে একটি প্লাম গাছ ছিল। আপনারা অনেকেই জানেন গত 4 বছরে প্লাম গাছে কোনো প্রকারের প্লাম দেয়নি, তাই এবছর কিন্তু এটি তুলে ফেলেছি। তুলে এই যে দেখুন, এখানে এবছর পেয়ার গাছ দিয়েছি। একেবারেই 2 মাস হয় পেয়ার গাছটি দিয়েছি। যখন দিয়েছিলাম মনে হচ্ছিল একটি মরা কাঠ এনে দিয়েছি। আনার পরপর কিন্তু এই যে দেখুন, আলহামদুলিল্লাহ নতুন নতুন ডগা এবং এই সবগুলো পাতা দিয়েছে। একটি পাতাও ছিল না আমার এই পেয়ার গাছে। তো যাই হোক, আর এই যে সাইডটি দেখতে পাচ্ছেন, এখানে আমার ব্রিটিশ ইংলিশ মিক্সের যে বাল্ব, এই ফুল গাছটি হচ্ছে গত 2 বছর যাবত। আর এখানে হচ্ছে কচুর মুখীর যে কচু তা হয়, আপনারা সবাই জানেন। তো লোভ করে আমি এখান থেকে মাটি থেকে কচুর মুখীগুলো তুলে অনেকটাই খেয়ে ফেলেছি। তো সেই হিসেবে এখনো পর্যন্ত 1-2টি কচুর মুখে আছে কিনা আমি জানিও না। থাকলে তো এতদিনে গাছ ওঠার কথা, বা আরও পরেও উঠতে পারে। তবে তার সাথে সাথে একটি আমি লতিরাজ কচুর একটি অংশ এখানে দিয়েছিলাম গত বছর। আলহামদুলিল্লাহ এই যে দেখুন, সেই লতিরাজ কচুর যে কচু সেটি কিন্তু বের হয়ে গেছে। সো কচুর মুখীগুলি যে লোভ করে খেয়ে ফেলেছিলাম তা বোধহয় এখানে আর নেই। তো আমি চিন্তা করলাম এখানে আমি মিক্স করে অনেক শাক দিয়েছি, সবুজ ডাঁটা, লাল শাক, তারপরে দিয়েছি হচ্ছে এখানে দুর্গাভোগ ডাঁটা দিয়েছি, ভুটান ডাঁটা দিয়েছি, সব কিছু মিলিয়ে হচ্ছে। আর এই যে সামনের অংশ, এই অংশটিতে আমি দিয়েছি হালকা পাতলা কিছু মূলা, খাওয়ার জন্য মূলা। আলহামদুলিল্লাহ এই যে তার সফলতা দেখুন, এই যে মূলা হচ্ছে। তারপর এই যে দেখুন, এই যেও মূলা হচ্ছে। তা আমি খুবই সামান্য কিছু দিয়েছি। এই যে প্ল্যান ছিল মূলা শাক, তবে 1-2টি মূলা খাবো বলে এখানে আমি জাস্ট সেপারেট করে 6-7টি মূলার বীজ দিয়েছি। তো মূলাও হচ্ছে, এগুলো তুলছি না। এখন প্ল্যান হচ্ছে আমার এই যে কচু গাছ, এই ছোট পটটিকে আমি এই জায়গায় স্থানান্তর করব। এখানে লাল শাক বা অন্যান্য শাক যা আছে থাকুক, আমি এগুলো টেনে তুলছি না। আমি জায়গায় জায়গায় আমি এখন এই কচুগুলো তুলে দিয়ে দেব। আর যতগুলো লাল শাক থাকলো তা হয়ে যাবে। আর যেখান থেকে আমি মাটি করব সেখান থেকে তো লাল সবুজ শাকের বীজ যা আছে উঠে যাবে। তো সেটা কিছু করার নেই। আমি চাচ্ছি যে এত কষ্ট করে লতিরাজ কচুটি আমি ঘরে বানিয়েছি, এটা একেবারে পার্মানেন্ট থাকুক। যেমন কি আমার গার্ডেনের সেচি শাকের বেতে যেমন আছে তেমনই যেন হয়। আর এই পুকুর পাড়ে আমার স্বপ্নই ছিল যে পাশে কচু হবে। আজাদ কিন্তু এবছর আমাকে অফার করেছে যে এই পুকুরটি এই পুরোপুরি কেটে সে বড় একটি পুকুর করবে। আমি বলেছি যে না, আমার এই ছোটো পুকুরই ঠিক আছে, যেটা আমানের জন্য পছন্দ করে বানানো, তো এটাই থাক। আর এইটুকু জায়গায় আমি মাটি নষ্ট না করে সরাসরি এখানে কচুর ফলন করি, দেখতেও চমৎকার লাগে। পুকুর পাড়ে কিছুটা কচু থাকে, অনেকটা বাংলাদেশের মতো ইফেক্ট দেয় নিজেকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা ভিডিওতে। এর জন্যই দেখানো, কারণ আমার কোনো কিন্তু জায়গাই ছিল না গার্ডেনের অবশিষ্ট। এই জায়গাটি আমি চুজ করলাম কারণ এখানে যে কচু গাছটি ছিল সেই কচুর মুখে আমি খেয়ে ফেলেছি। এখন 1-2টি আছে কিনা আমি জানি না, থাকলে উঠবে, আর না থাকলে এই যে লতিরাজ কচুর বংশধর এখানে জন্ম নেবে।
তো চলুন আমরা শুরুতে কিভাবে কি করছি, এই পট থেকে কিভাবে সেপারেট করবেন তাও আমি দেখাচ্ছি। শুরুতে এই পট থেকে পুরো কচুটি আমরা তুলে নেব। এই তো আমি পট থেকে কচুটি তুলে নিয়েছি, এই যে দেখুন পট, আর এই যে আমি কচুটি তুলে নিয়েছি, খুবই ইজি তুলে নেওয়া। এখন হচ্ছে এই শিকড়গুলো দেখুন কত চমৎকারভাবে চতুর্দিকে ছড়িয়ে গেছে। তো এখন আমি এটাকে যেভাবে সেপারেট করব সেটা হচ্ছে, এই যে কচুটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাটি টাটি সরানোর কোনো প্রয়োজন নেই, এই মাছ বরাবর আমি কেটে ফেলবো কচুটা। আর যদি আপনারা চান এই কচুটা কিন্তু তুলেও খেতে পারবেন, কারণ এর নিচের অংশটুকু এখনও ভালোই আছে, কারণ মুখ থেকে শুধু কচু গাছগুলো বের হয়েছে। তো আমি আর তা করছি না, এখন আর খাবারের লোভ করব না। এই কচু গাছটি আমি সেপারেট করব, আর এখান থেকে যেহেতু তিনটি, তো এই তিনটি আমি সেপারেট না করে জাস্ট এক জায়গায় বসিয়ে দিব, নিজে নিজে রুট হয়ে আলাদা হয়ে যাবে, সমস্যা নেই। তো চলুন আমরা কিভাবে সেপারেট করব তা দেখাচ্ছি। এই যে একটি শার্প নাইফের মাধ্যমে আমরা মাঝখান থেকে যেভাবে কেটে নিব, এই যে দেখুন একদম এই যে মাছ বরাবর কেটে নিব। আর কচুটা কাটার পরে বুঝতে পারছেন যে কচুটি কিন্তু খুবই ভালো আছে। এই তো দেখুন কেটে নেওয়ার পর আমি যেমন কি বললাম, অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলি, অনেকেই ক্যামেরার বাইরের থেকে হাসাহাসি করে যে মাটির নিচে এতদিন থাকা কচু আবার কিভাবে খাওয়া যায়। শুকর আলহামদুলিল্লাহ, কথা শুধু এমনিই বলি না, জেনে শুনেই বলি। এই কচুটি তুলে আপনারা খেয়ে ফেলতে পারতেন, কোনো সমস্যা নেই, কারণ এই কচুর সাইড থেকে যে চোখ ছিল তা থেকে কিন্তু এই কচুর জন্ম হয়েছে। সো এটা আপনারা খেতে পারতেন, একেবারেই সম্পূর্ণ বিশুদ্ধই আছে। আপনারা নিজেরাই দেখুন, এই যে দেখুন কত চমৎকারভাবে কচু গাছগুলো হয়েছে। এখন চলুন আমরা যেখানে লাগাবো সেখানে পয়েন্ট করি। এই তো আলহামদুলিল্লাহ আমি পাশাপাশি কচু গাছগুলো দিয়ে দিয়েছি। যেখানে তিনটি কচু একসাথে লাগানো আছে তা আমি একসাথে দিয়েছি, ওগুলো সেপারেট করিনি, যেহেতু এখন অনেক বেশি মাটি পাবে, নিজে নিজে শিকড় অনেক দূর পর্যন্ত যাবে, আর এইগুলো আলাদা আলাদা করে আবারও কচু গাছ হয়ে যাবে। এই যে কি যেমন দেখতে পাচ্ছেন লতি, এই লতিটি তুলে যদি না খান এখান থেকে আবারও কচু গাছ বের হবে। সো ঘাবড়াবার কিছুই নেই। তারপর কিছুটা দূরে আমি আবার এখানেও আরও একটি দিয়েছি, কারণ যখনই লতি ছাড়বে তখন কিন্তু নিজে নিজে আরও জায়গায় এখানে কচু ভরে যাবে। তাছাড়া যদি এই দুটিও বেঁচে থাকে, এখান থেকে কচু খেয়েও সামারে শেষ করতে পারবেন না। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে আমার এই কচু গাছগুলো যেন একেবারে পার্মানেন্টভাবে একটি জায়গা পায়, কারণ লতিরাজ কচু, এই যে শোলা কচু, দুধ কচু, পানি কচু যাই বলি না কেন, এত মিষ্টি কচু বানিয়ে পটের ভিতরে রেখে নষ্ট করে ফেলা আসলে আমার মোটেও ইচ্ছে ছিল না। তাছাড়া এই যে দেখুন আমি যে ক্ষয়ক্ষতি করলাম লাল শাকগুলোর, এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিন্তু লাল শাকের বীজ আবারও এখন দিয়ে দিয়েছি। তো এখন পানি দিয়ে দিব। আজ হচ্ছে জুলাই মাসের 7 তারিখ। ইনশাল্লাহ পরিবেশ, ওয়েদার, আবহাওয়া যাই বলি না কেন, তাপ রৌদ্র যদি সাপোর্ট দেয়, এই সামারে এখান থেকে 3 থেকে 4 বার লাল শাক আপনারা অনায়াসে খেতে পারবেন। কারণ লাল শাক খাওয়ার স্টাইল আছে। এই যে দেখুন বড় বড় শাকগুলো যখন তুলে খাবেন তখন এই মেঝু শাকগুলো বড় হবে, আবার এই মাঝারা সাইজটি যখন বড় হবে, এই মাঝারোই তো না, মেঝু যাই হোক, এই মিডিয়াম সাইজটি যখন বড় হবে তা যখন খেয়ে ফেলবেন একেবারে ছোট সেগুলো হবে। সো সেই হিসাব করলে আপনারা সামারে 2 থেকে 3 বার তো অনায়াসে এখান থেকে খেতেই পারবেন। তো এখন যেহেতু এখানে আমি বীজ দিয়েছি এবং কচু দিয়েছি, এখানে এখন পানির প্রয়োজন। আমি আমার হোস পাইপটি ব্যবহার করছি না, কারণ যেহেতু বীজ দিয়েছি, হোস পাইপ ব্যবহার করলে কিন্তু বীজগুলো অনেক অদল বদল হয়ে যায়, এখানে সেখানে চলে যায়। তাই আমি পানি দিচ্ছি ওয়াটার ক্যান দিয়ে। ব্যাস, আশা রাখবো আজকে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন কারা কারা ঠিক এই পদ্ধতি অবলম্বন করছেন, ঘরে কচু বানিয়ে মেন মাটিতে দিয়ে দিচ্ছেন। তাছাড়া নতুনদের জন্য এই জার্নি আমি শুরু করেছি, আশা রাখছি নতুনরা অনেক উপকৃত হবেন। আমার ইচ্ছে ছিল নতুনদের জন্য এইটুকুই দেখানো যে লতিরাজ কচুর বংশ কোথা থেকে, নর্মাল গ্রোচারি শপ থেকে ঠিক এই কচুটি কিনে এনে, এই যে দেখুন খাওয়ার জন্য কিনে এনে তা লাগিয়ে দিয়ে আমি এই সামারের জন্য এবং পরবর্তী কয়েক বছরের জন্য এগুলো বাঁচিয়ে রেখেছি। কারণ আল্লাহর হুকুম হলেই না পরের বছর হবে, না হয়তো তো আর সম্ভব না। যদিও 2020 থেকে লতিরাজ কচু আমার গার্ডেনে স্থানান্তর করার পর 2023 পর্যন্ত আমি পেয়েছি, তারপরেও বলা চলে যে আল্লাহর হুকুম হলেই না নেক্সট ইয়ার হবে, আর না হয়তো তো হবে না। তো যাই হোক, আমি আমার কাজ করেছি, আল্লাহ আল্লাহর কাজ করবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।